পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনের উৎস দেশের মাটিতেই। আওয়ামী লীগের শক্তির কাছে এই অপশক্তি হার মানবে বলেও মন্তব্য করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে ভুল তথ্য রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবারও জানিয়েছেন, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিভিন্ন পণ্যের কোম্পানির মতো তথ্য কোম্পানির দেয়া তথ্যে মিথ্যাচার করছে আল জাজিরা। কাঠখড় পুড়িয়ে নানা দিক থেকে জোগাড় যন্ত্র করে কাট অ্যান্ড পেস্ট বলেন একটা কথা, যারা সাংবাদিকরা আছেন এখান থেকে একটু উঠিয়ে আনে, ওখান থেকে একটু উঠিয়ে আনে, এনে এডিটিং করে সম্পাদক করে লাগিয়ে দিয়ে মনে হয় একদম একটানা হয়ে গেল। কিছু লোকের পায়ের চাপ ওখানে দেখছি আমরা আল জাজিরা নিউজে, এবং পায়ের ছাপ দেখে দেখে আমরা পৌঁছাতে পারছি কোথা থেকে শুরু হয়েছে। আমাদের দুর্ভাগ্য এইটা এখানেই চলে আসে, এই ভূমিতে আসে এর উৎপত্তি। আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আল জাজিরা তাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আল জাজিরা অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি জোড়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেটার কাজ করছি। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, নভেম্বরের নির্বাচনে কারচুপির কারণে সেনা অভ্যুত্থান হয়েছে বলে বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়েছে মিয়ানমার। সেই ভুয়া ভোটের কারণে তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মুজিব বর্ষে দেশে ১৭০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। নিজস্ব অর্থায়নে এই কাজ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সারা দেশে নিজস্ব অর্থায়নে ১৮০০ আধুনিক মাদ্রাসার মধ্যে মুজিব বর্ষে ১০০টির নির্মাণ কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তারা। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরাজগঞ্জ, রংপুর সহ সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে, মক্তব চালুর মধ্য দিয়ে যে কাজগুলো করা দরকার উনি করতে পেরেছেন, এজন্য আমরা খুবই খুশি। এইখান থেকে শিক্ষাটা পাবে, সেইখান থেকে সন্ত্রাসী আর জন্ম হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে আমাদের সমাজে। আমাদের এখানে মেয়েদের জন্য পৃথক আলাদা নামাজের ব্যবস্থা আছে, আমাদের অটিজমের জন্য যারা অটিজম যারা আছে তাদের একটা সেন্টার আছে, আলাদা কর্নার আছে। ধর্ম সম্পর্কে আমাদের জানার যে আমাদের আগ্রহ বা আমাদের প্রচার করার যে চেষ্টা, সেগুলোতে এই মসজিদ ভূমিকা রাখবে। জেলা পর্যায়ে নির্মাণাধীন মসজিদে ১২০০ এবং উপজেলা পর্যায়ে সুউচ্চ মিনার সম্বলিত এসব মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে আধুনিক সুযোগ সুবিধা। ৩০ এপ্রিলের পর মাননীয় প্রধানমন্ত্রী যেদিন তারিখ নির্ধারণ করবেন ওই তারিখে ৫০টি উদ্বোধন হবে। এর পরবর্তী ধাপে সেপ্টেম্বরে আরও ৬০টি এবং তার পরবর্তী ধাপে তৃতীয় ধাপে ১৬ই ডিসেম্বরের মধ্যে আরও ৬০টি। এইভাবে এই বছরই ১৭০টার মতো উদ্বোধনের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেখানে যাতে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, সেখানে যেন এই নিজেরা কুসংস্কার থেকে বা গোড়ামি থেকে তারা মুক্ত থাকতে পারে, এই ধারণা থেকেই মূলত এই মডেল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। মডেল মসজিদ নির্মাণের পাশাপাশি শিক্ষার উন্নয়নে সারা দেশে ১৮০০ মাদ্রাসা নির্মাণেরও কাজ চলছে। সারা দেশে প্রতিটা সংসদীয় আসনে ৬টা করে মাদ্রাসা করতেছি। ২ বছরের মধ্যে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সারা দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং কাজ প্রায় অনেকগুলি শেষ পর্যায়ে। সিরাজগঞ্জের যে পাশের যে এই মডেল মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি তারই একটি দৃষ্টান্ত। এখানে আধুনিক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। সিরাজগঞ্জ থেকে শাকির আদনান, চ্যানেল আই। টেকসই ও লাভজনক কৃষি কাজে টানা ২০ বছর একই সাফল্য ধরে রেখেছেন টাঙ্গাইলের চাষা আজিজ। বিভিন্ন ফল ফসলের ধারাবাহিকতা এবার তার ৩ একরের বাগানে সাফল্যে এগিয়ে আছে উচ্চ মূল্যের কয়েক জাতের কুল। কাঙ্ক্ষিত লাভের ব্যাপারে আশাবাদী তিনি। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রাকৃতিক জ্ঞান আর উদ্ভাবনী ক্ষমতা নিয়ে কৃষিকাজ করেন চাষা আজিজ। বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে ২০০৮ সালে পেয়েছিলেন চ্যানেল আই কৃষি পদক। লেবু, কমলা, প্যাশন ফল, আনারস চাষে সাফল্যের জন্য সাড়া ফেলেছেন বেশ কয়েকবার। মাঠে তরল সার প্রয়োগের অভাবনীয় ফলাফল নিয়েও হেঁটেছেন বহুদূর। এবার
3 একরের কুল বাগান থেকেও জানান দিচ্ছেন নতুন সাফল্যের কথা। আমার 2400 গাছ, কিছু গাছ নষ্ট হয়েছে, হয়তো 40 থেকে 50 লক্ষ টাকার কুল আমি বিক্রি করতে পারবো। কুলে খরচ হবে কত? টোটালে ওখানে 15 লক্ষ টাকা বিনিয়োগ আছে। নিজের স্বপ্নগুলো এখন দিনে দিনে পৌঁছে দিচ্ছেন পরবর্তী প্রজন্মের মাথায়। তার মতো চিন্তাভাবনা নিয়েই কুল বাগান এগিয়ে নিচ্ছে তার ছেলে মেহেদি। লেখাপড়া শিখে বাবার এগুলোকেই ধরে রেখেছি, কৃষির সাথে সম্পৃক্ত প্রজেক্টগুলো দেখাশোনা করতেছি, পাশাপাশি নিজেও রঙিন মাছ চাষ, তারপর দেশি মুরগি, গাডল, খামারের সাথে সম্পৃক্ত আছি। কৃষির পরিবর্তনের সঙ্গেই আছেন চাষা আজিজ, তাই কুলবাগানের পাশাপাশি আগামী সাফল্যের জন্য প্রস্তুত করছেন কয়েক জাতের কমলা বাগান। এটা হলো দার্জিলিং কমলা, দেখেন স্যার কেমন হয়েছে। বাবা, পেকে গেছে তো। চীনের দিকে যে ঝুড়িতে যে কমলাটা আসে সেই কমলাটা, এটা পাতাটা কিন্তু চিকন। আমি সবই সংগ্রহ রাখছি। এই যে এই নাগপুরি মালটা, এটা এত সুন্দর। মিষ্টি হয় কিরম? এটা টক মিষ্টি, তবে এটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই ভালো স্যার। নিজের সাফল্যের মন্ত্রগুলো অন্য কৃষকের মাঝেও ছড়িয়ে দিতে চান আজিজ। চারা করছি, এই যে চায়না চারা, দার্জিলিং এর চারা, আমি অনেক চারা করছি। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে মিছিলে সে সময়ের পূর্ব পাকিস্তান সরকারের গুলিবর্ষণ ক্ষুব্ধ করেছিল কবি, সাহিত্যিক, শিল্পী সহ সর্বস্তরের মানুষকে। 2 বছরের মধ্যে 1953 সালে প্রকাশ হওয়া 21-এর প্রথম সংকলনে পাতায় পাতায় ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আর অধিকার আদায়ের সোচ্চার থাকার প্রেরণা। মেশর শাকিলের রিপোর্ট। একটি মহৎ দিন হঠাৎ কখনো জাতির জীবনে নিয়ে আসে যুগান্তের সম্ভাবনা নিয়ে। পূর্ব পাকিস্তানের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি যুগান্তকারী দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্র শিক্ষক জনতার মিছিলে পুলিশের গুলিবর্ষণ, রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। উত্তাল 18 মিনিটের শিক্ষণ মাথা নত না করার যে সাহস দেয়, বাঙালির চেতনায় তা বয়ে চলে। বাংলার কবি, সাহিত্যিক, শিল্পীরা তাদের লেখনী আর শিল্পকর্মে ফুটিয়ে তোলেন শহীদদের প্রতি তাদের মমতা, পাকিস্তানের দুঃসাহসের প্রতি ক্ষোভ আর মাতৃভাষায় মর্যাদার দাবি। 21-এর সংকলনের শুরুটা হয় 52-এর 21শে ফেব্রুয়ারির স্মৃতি আর স্বাধীন সম্ভাবনার কথায়। এই সংকলনে প্রধানত লেখাগুলোর ভিতরে সেই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সম্পর্কেই কম বেশি লেখা এর মধ্যে রয়েছে। শোকের কথা রয়েছে, দুঃখের কথা রয়েছে, জাতীয়তাবাদী চেতনার কথা রয়েছে, বাংলা ভাষার কথা রয়েছে, এবং এই লেখকরাই পরবর্তীকালে আরও অনেক লিখেছেন এই সব বিষয়ে। সমগ্র পাকিস্তানি যে পরবর্তী 2 দশক সমস্ত আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে যে জাতীয়তাবাদী চেতনা, সেই চেতনার সূচনাটা আমরা এই গ্রন্থটিতে পাব। 21-এর প্রথম সংকলন সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। লিখেছিলেন নবীন প্রবীণ কবি, কথা সাহিত্যিক, লেখকরা শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, ফজলে লোহানী, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর ওবায়দুল্লাহ, শওকত ওসমান, আনিসুজ্জামান তাদের মধ্যে অগ্রগণ্য। এই সংকলনে যারা লিখেছিলেন এরাই কিন্তু আমাদের পরবর্তীকালে আধুনিক বাংলা সাহিত্যের সবাই লেখক। তো সুতরাং এই সংকলনটির একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সেই ঐতিহাসিক ভূমিকা হলো এই যে এখান থেকেই বলতে গেলে পূর্ব বাংলা সাহিত্যের যে আধুনিক জাতীয়তাবাদী যে চেতনা তার প্রকাশ ঘটতে থাকে পূর্ব বাংলার বিভিন্ন লেখকের লেখায়। তো সেদিক থেকে দেখতে গেলে এই সংকলনটি হলো প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, এবং এরপর থেকে প্রতি বছর আরও অনেক সংকলন বেরিয়েছে। শেষের দিকে অনেক বেশি সংকলন বেরিয়েছে। যে গানের সাথে আজও প্রভাত ফেরিতে শহীদদের শ্রদ্ধা জানায় মানুষ, আব্দুল গাফফার চৌধুরীর সে লেখাও ছিল 21-এর প্রথম সংকলনে। বাংলার ইতিহাসে যা এক অমর দলিল। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস লাইন আপ।
খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছে তার কাছে। শান। তাসফিন, ধন্যবাদ আপনাকে। স্বাগত আই স্পোর্টসে। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চট্টগ্রাম টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 395 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 3 উইকেটে 110 রান করে চতুর্থ দিন পার করেছে। এদিন ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি হাঁকিয়ে তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করেছেন অধিনায়ক মুমিনুল হক। রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে লাগাম বাংলাদেশের হাতে। শেষ দিনে জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন 285 রান, আর বাংলাদেশের চাই 7 উইকেট। 3 উইকেটে 47 রান নিয়ে খেলতে নামা বাংলাদেশের ইনিংসের রূপকার মুমিনুল হক। শুরুতে মুশফিকুর রহিমকে হারানোর পর টেস্ট ক্যাপ্টেনই লিটন দাসকে নিয়ে পঞ্চম উইকেটে গড়লেন 133 রানের পার্টনারশিপ। লিটনের ইনিংস থেমেছে 69 রানে। এরপর স্পটলাইটে মুমিনুল। Yet again for the Bangladesh skipper Mominul Haq. টেস্ট ক্যারিয়ারের 41 নম্বর ম্যাচ আর 76তম ইনিংসে 10 নম্বর সেঞ্চুরি। তামিমের 9কে টপকে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুমিনুলের। বৃহত্তর চট্টগ্রামের ছেলে মুমিনুলের 10 সেঞ্চুরি 60টি ঘরের মাঠ চট্টগ্রামে। 115 রানে থামা মুমিনুল এই ম্যাচেই টেস্ট ক্রিকেটের 3000 রানের ক্লাবে পা রেখেছেন। বাংলাদেশের 8 উইকেটে 223 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজ পায় 395 রানের টার্গেট। ইনজুরির কারণে মাঠে ছিলেন না সাকিব আল হাসান, তবে ক্যারিবীয়দের পতন ঘটানো 3টি উইকেট একাই শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের 2 ইনিংসে এ পর্যন্ত 7 উইকেট পেয়েছেন। শেষ দিন 3 উইকেট নিলেই ক্রিকেট ইতিহাসের চতুর্থ ও সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট শিকারের রেকর্ড গড়বেন মিরাজ। টেস্টে 100 উইকেট শিকারী ক্লাবে যোগ দিতেও বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের সাবেক অধিনায়কের চাই 3 উইকেট। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন চোট পাওয়া সাকিবকে ঢাকা টেস্টে পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সাকিব আল হাসানের বিকল্প কে হবেন এখনও সেটি ভাবতে পারেননি কোচ রাসেল ডমিঙ্গো। বাঁ পায়ের কুচকির চোট টেস্টে সিরিজের আগে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন সাকিব। টেস্ট চলাকালে আবারও চোটে পড়েন তিনি। পরীক্ষায় ধরা পড়ে সাকিবের উরুর চোট। দ্বিতীয় ইনিংসে মাঠেও নামতে পারেননি তিনি। চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার পর কন্ডিশন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন টাইগার কোচ। We need to focus on this test match first. Once we get through this one and travel to Dhaka, have a look at conditions. আগামী কয়েকদিনের মধ্যেই সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সে পরে টেস্টে থাকছে কিনা এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আমরা কিছুটা সময় নিচ্ছি। আগে তো আমাদের এই টেস্টেই মনোযোগ দিতে হবে। এই টেস্টের পর ঢাকায় গিয়ে কন্ডিশন বুঝে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটের আরো খবর। ব্যাটের বিধ্বংসী ফর্ম শ্রীলঙ্কা থেকে ভারতেও বয়ে এনেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। 144 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের 100তম ম্যাচে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেছেন এ সময়ের ব্যাটিংয়ের ফেবুলাস 4-এর অন্যতম তারকা রুট। তার 218 রানের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড 8 উইকেটে 555 রান পার করেছে দ্বিতীয় দিন। চেন্নাইয়ের ব্যাটিং স্বর্গে ভারতীয় বোলিংকে সাধারণ স্তরে নামিয়ে টানা দ্বিতীয় দিন ব্যাট করছে ইংল্যান্ড। 3 উইকেটে 263 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশদের ইনিংস পোক্ত হয় রুট ও স্টোকসের চতুর্থ উইকেটে 124 রানের পার্টনারশিপে। স্টোক 82 রানে আউট হলেও 128 রান নিয়ে দিন শুরু করা রুট টেস্টের 100তম ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব করেন। শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুটি টেস্টে ম্যাজিক ফিগারে পৌঁছা ইংলিশ অধিনায়কের এটি টানা তৃতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। এবারে রাওয়ালপিন্ডি টেস্টের খবর। সাউথ আফ্রিকার বিপক্ষে 3 দিন শেষে 200 রানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সংগ্রহ করেছে 6 উইকেটে 129 রান। আগের দিনের ব্যাটিং ধস থেকে ঘুরে দাঁড়াতে পারেনি টিম সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা অল আউট হয়েছে 201 রানে, তবে বোলারদের হাত ধরে দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে সফরকারীরা। তৃতীয় দিন সাউথ আফ্রিকাকে 201 রানে অল আউট করে 71 রানের লিড নেয় পাকিস্তান, তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় 76 রানে 5 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টিম পাকিস্তান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ রিজওয়ান। ফাহিম আউট হয়ে ফিরে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন রিজওয়ান। 6 উইকেটে 129 রানে দিন শেষ করে পাকিস্তান এরই মধ্যে লিড নিয়েছে 200 রান।
সাউথ আফ্রিকার আরেকটু বড় লক্ষ্য দিতে স্বাগতিকরা তাকিয়ে মোহাম্মদ রেজওয়ানের দিকে। এই কিপার ব্যাটসম্যান চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন 28 রান নিয়ে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাসফিনের কাছে। শান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে জানাবো ইস্পাহানে কোভিড-19 ভ্যাকসিন অগ্রগতি। পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক ও সুইডেনের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফ্রান্স, জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার পর স্পেনেও 18 থেকে 55 বছর বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। যুক্তরাজ্যে ইতোমধ্যে 1,10,00,000 মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী, যার মধ্যে বেশিরভাগ মানুষই 80-র চেয়ে বেশি বয়সী। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে 50 বছর বয়সীদের মধ্যে টিকা দেওয়া শেষ হবে বলেও জানান তিনি। সংক্রমণের হার কমে যাওয়ায় লকডাউন শিথিল করেছে ইসরায়েল ও লেবানন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কোভিড-19 সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে 8 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 8,190 জনের। মৃত্যুর হার 1.52। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 417 জন। মোট সুস্থ 4,82,841 জন। সুস্থতার হার 89.79। এই সময় নমুনা সংগ্রহ হয়েছে 11,935টি এবং পরীক্ষা হয়েছে 12,135 জনের। 24 ঘন্টায় 305 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময় শনাক্তের হার 2.51। মোট আক্রান্ত 5,37,770 জন। মোট শনাক্তের হার 14.39%। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে লাঠি সোটা নিয়ে একদল লোক এই হামলা চালায়। হামলার সময় স্বাস্থ্য সচিব বাড়িতে ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার আশরাফুল আলম। স্বাস্থ্য সচিবের পরিবারের দাবি, একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুগতরা এই হামলা চালিয়েছেন। স্থানীয়রা জানান, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও সংসদ নূর মোহাম্মদের বাড়ি একই গ্রামে। স্বাস্থ্য সচিবের পরিবারের সদস্যদের দেওয়ার জায়গায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার সামনে এসে বলছে না কাজ হবে না, এমপি সাহেবের বাইক না টাইক না সবাই বলছে যে এমপি সাহেবের নির্দেশ ছাড়া এইখানে কোনো কাজকর্ম হবে না। আমি বললাম যে কমিউনিটি ক্লিনিক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিজের আমার দাদার সম্পত্তি দিয়েছি এখানে, এইটাতে বাধা দেওয়ার কি আছে? যদি সে না জানায়, কাউকে না জানায় এই কাজ করে রেখেছে, অপরাধ করছে, অন্যায় করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করব একজন সরকারি কর্মকর্তার কাজের কিছু আপনার নিয়ম শৃঙ্খলা আছে, শৃঙ্খলার মধ্যে কাজ করতে হয়, কিন্তু এটা সে করে নেই। এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লেলেন ইফাদটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে ভারত জুড়ে কৃষকদের সড়ক অবরোধ কর্মসূচি চাক্কা জ্যাম পালন, নিরাপত্তা রক্ষায় দিল্লিতে 50,000-এরও বেশি পুলিশ। সমস্যার সমাধানে কেন্দ্রের সাথে আলোচনার জন্য চাপ দেবেন না তারা, তবে যে কোনো সময় দিল্লিতে অবরোধ ডাকা হতে পারে। এর প্রস্তুতিও নেওয়া আছে বলে জানান তিনি। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে সড়ক অবরোধ কর্মসূচি চাক্কা জ্যাম পালন শেষে দেয়া ভাষণে ওই হুঁশিয়ারি দেন রাকেশ টেকাইত। স্থানীয় সময় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি করেছেন তারা। তবে বেঙ্গালুরুতে 30 জনকে আটক করেছে পুলিশ। কৃষক আন্দোলন যাতে আবারও সহিংস হয়ে না ওঠে সেজন্য দিল্লিতে 50,000 পুলিশ মোতায়েন রয়েছেন। প্রস্তুত রাখা হয়েছে আধা সামরিক বাহিনী। কমপক্ষে 12টি মেট্রো স্টেশনে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় 5 দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবারের আয়োজনে ইমপ্রেস টেলিফিল্মের 7টি ছবি প্রদর্শন করা হবে। এবারে অর্থনীতি সংবাদ। নোভেল করোনা ভাইরাস মহামারীর ধাক্কা সামলে উঠতে পারছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা খাতটি থেকে শ্রমিক ছাঁটাইয়ের কথা ভাবছে আমেরিকান এয়ারলাইন্স। মহামারীর বর্তমান অবস্থার উন্নতি না হলে এবং সরকারের সহযোগিতা না বাড়লে 13,000-এর মতো কর্মী ছাঁটাই করতে হতে পারে তারা। সম্প্রতি কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে আমেরিকান এয়ারলাইন্সের শীর্ষ নির্বাহীরা বলেছেন, চলতি বছরের প্রথমার্ধে ফ্লাইট সংখ্যা কমপক্ষে 45% কমে যেতে পারে। চট্টগ্রাম সংবাদ। আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া ও সাতকানিয়া পৌরসভা নির্বাচন। পটিয়া পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ভোট গ্রহণ হবে ব্যালটে। আজ চন্দনাইশ পৌরসভায় নৌকার মেয়র প্রার্থীর সমর্থনে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের পুত্র ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান সহ অন্যরা। সাতকানিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম প্রত্যাহার করায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জুবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি প্রকল্পের জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন চিংড়ি চাষিরা। সংবাদ সম্মেলনে তারা সরকারি দলের নামে ভূমি দখলকারীদের উচ্ছেদ এবং শাস্তিরও দাবি জানিয়েছেন। লালন হোসেনের রিপোর্ট। মৎস্য অধিদপ্তর থেকে লিজ নেওয়া 10 একর জমিতে 468টি এবং 11 একর জমিতে 119টি প্রকল্পে 1978 সাল থেকে চিংড়ি চাষ করে আসছেন কক্সবাজারের চকরিয়ার রামপুরের চাষিরা। কৃষকদের সেই চিংড়ি প্রকল্পের জমিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিটা নিয়ে ভূমিদস্যুরা দখলদারিত্ব চালাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছেন স্থানীয় চাষিরা। সরকারি দলের নাম ভাঙিয়ে প্লট থেকে চাষিদের উচ্ছেদ করে দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন চিংড়ি চাষিরা। হাইকোর্টে মামলা থাকা অবস্থায় কেন এরা 9টি প্লট 90 একর জায়গা দখল করে এখানে বাসস্থান করতেছে, এর কোনো প্রতিকার আমরা এখন পর্যন্ত পাইতেছি না। মৎস্য অধিদপ্তরের কথায় আমরা যেটুকু বুঝতে পারছি, তারা ধরি মাছ না সই পানি, তারা বারবার আমাদেরকে দোষারোপ করতেছেন। স্থানীয় এমপি এবং অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তারা এই সব অপকর্মগুলো করছে। আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর গিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবর আমরা চিঠি প্রেরণ করেছি। সরকার থেকে লিজ নেওয়া চিংড়ি প্রকল্পের প্লট দখলমুক্ত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন চাষিরা। প্রতিপক্ষগণ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় সহজ সরল নিরীহ ইজারাদারদের চিংড়ি প্লটগুলো জবরদখল করে রেখেছে। দখলকৃত প্লটগুলো দখলমুক্ত এবং বাকি প্লটগুলো দখল করার পায়তারা বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট প্রশাসন সমীপে জোর দাবি জানাচ্ছি। এই জায়গাসমূহ। লালন হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত বাঁধ, প্রভাবশালীদের দখল আর দূষণের কবলে পড়ে একসময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মজাডোবায়। যে ব্রহ্মপুত্রকে ঘিরে সভ্যতা গড়ে ওঠে জামালপুরে, সেই নদ এখন মৃতপ্রায়। অস্তিত্ব হারাতে বসা এই নদের যেটুকু এখন দৃশ্যমান, তাও পড়েছে ভয়াবহ দূষণের কবলে। জামালপুর থেকে হাফিজ রায়হানের তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদ ব্রহ্মপুত্র। কয়েক দশক আগেও ব্রহ্মপুত্রের ছিল পূর্ণ যৌবন। দেশের উত্তর পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল এই নৌপথ।
তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি প্রবাহ কমেছে এই নদের। নাব্যতা সংকটের সঙ্গে প্রভাবশালীদের দখলে মরতে বসেছে ব্রহ্মপুত্র। দূষণে হুমকির মুখে এর জীববৈচিত্র্য। এই জায়গাটার ভিতরে এককালীন 40 হাত পানি ছিল, গভীর ছিল 40 হাত, কিন্তু 40 হাত আমাদের এখানে নৌকা চলাচল করতো। আমারও 4টা নৌকা ছিল, এই 4টা নৌকা এখানে চলাচল করতো। বিপুল পরিমাণে পলিথিন সহ বিভিন্ন বজ্র এই নদে ফেলার কারণে নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে। অনতিবিলম্বে এই নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য বজ্র নিষ্কাশন বন্ধ করা উচিত। বিভিন্ন স্থাপনীয় অবৈধ দখল করে স্থাপনা গড়ে উঠেছে, বসতবাড়ি গড়ে উঠেছে, এবং অন্যদিকে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল এবং গৃহস্থালী বর্জ্য ফেলে আমাদের এই নদীটাকে ধ্বংস করা হচ্ছে। দূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন বাজারে ময়লা আবর্জনা এখানে ফেলছে, এটা আমাদের পরিবেশ দূষণ করছে। আমরা খুব শীঘ্রই এই একটি অভিযান আমরা এখানে পরিচালনা করে এখানে যেন প্রথমে আমরা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবো, কেউ যেন এখানে ময়লা না ফেলে সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। ব্রহ্মপুত্রের পরিবেশ ও মৎস্য ভাণ্ডার ফিরিয়ে আনতে নদীটি খননের দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর ধাক্কা সামলে গতিশীল হতে শুরু করেছে আরব বিশ্বের শীর্ষ 2 অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক কার্যক্রম। গত মাসে এই দুটি দেশের জ্বালানি বহির্ভূত বেসরকারি খাতে কর্মচাঞ্চল্য বেড়েছে। পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা PMI জানিয়েছে জানুয়ারিতে IHS সৌদি আরবের পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সের মান দাঁড়িয়েছে 57.1 পয়েন্ট। গত ডিসেম্বরের মান ছিল 57 পয়েন্ট। 2019 সালের নভেম্বরের পর সৌদি আরবে জ্বালানি বহির্ভূত বেসরকারি খাতে PMI এর মান এটাই সর্বোচ্চ। এবছরের জানুয়ারিতে সৌদি আরবের শিল্প উৎপাদনে গত 15 মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। এর সাথে সংবাদ আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতির পর আরো থাকছে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে আবারও সহিংস হয়ে ওঠার চেষ্টা করছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচিতে সহিংসতার আশঙ্কা থাকলে কঠোর হাতে তা দমন করা হবে। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। করোনা ভাইরাসের টিকা নিয়ে অপপ্রচার কানে না নিতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে একটি রাজনৈতিক দল। বিএনপির কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত করতে চায়, তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে। যুক্তরাষ্ট্রের সেনা প্রধান জেনারেল ম্যাককনভিলের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে পেন্টাগনে অভ্যর্থনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান। পেন্টাগন সফরকালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানকে ক্রেস্ট প্রদান করেন তিনি। জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার সেমিট্রিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমেরিকায় কোর্ট বেনিনে প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টারও পরিদর্শন করেছেন তিনি। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি। সেই সময় ছিলেন উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব হারুনুর রশিদ এবং অন্য সদস্যরা। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। পরে রাজধানীর একটি ক্লাবে যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির পরিচিতি সভা হয়। শোক আর ভালোবাসায় সাংবাদিক আফজালুর রহমানকে স্মরণ করেছেন সহকর্মীরা। করোনা ভাইরাসের মৃত্যুবরণ করা এই সাংবাদিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে বিজেসিতে। সংগঠনের প্রয়াত এই গবেষণা সহযোগীর নামে বিজেসির স্বাস্থ্য বীমার নামকরণ করার কথা জানানো হয় অনুষ্ঠানে। স্মরণ সভায় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকার ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন আলোচকরা।
মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক প্রতিপাদ্যে নানা আয়োজন করেছে এক্সিম ব্যাংক। মুজিব শতবর্ষের মানব লোগো প্রদর্শন ছাড়াও 4000 বেলুন একসাথে ওড়ান আয়োজনকারীরা। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসার চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বক্তৃতা করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সর্বস্তরের জনগণকে অন্ধত্ব থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন রোগ থেকে বাঁচাতে ভ্রাম্যমাণ স্ক্রিনিং ল্যাব সেবা চালু করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও আই হেলথ স্ক্রিন বাংলাদেশ লিমিটেড। জাতীয় জাদুঘরে কবির সুফিয়া কামাল মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর AK আজাদ খান। আই হেলথ স্ক্রিন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক AK সোহেল রানার সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেঙ্গল কনভেনশন হল ও মোবাইল মার্কেটের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক সাইফুল আলম দীপু, ফিরোজ আলম টিপু, বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান সহ অন্যরা। আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত বিরতি। ফিরে এসে খেলার খবরে যা থাকছে।